রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্ট হাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো মুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরের রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি এয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখতে পায় না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়াটা চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন, চাইলেই যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলি গলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু খুনাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর সেই স্থানে নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে উঠেছে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই তামিম সরকার মাতোয়ারা।
পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই। এইভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। ক্যাঠা আপনার সর্বনাশ করছে ভাই, আমারে কন খালি হাত ভাঙ্গা ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেডা চইলা গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময় নারীর দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্তি নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসে। প্রথমে একটু ভাষণ আর তারপরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল ও তামিমের মধ্যে একটু আধটু কথাবার্তাও হয়, কিন্তু কথাবার্তার এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময়ে এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে শুভাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু করে ভয় কাজ করে, করারই কথা। তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে কানা ঘষা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়বস্তু হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুভা দাঁড়ানোর সাথে সাথেই তামিম তার হাত ধরে নিজের সাথে করে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুভার হাত ধরাতে ভয় আত্মা শুকিয়ে যায় সুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুভার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়ল।
তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুভা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছন ঘুরে সুভার দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর সুভা স্টেজেই থমকে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে মাই লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনে। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সবাই প্রশ্ন করে। সুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশি নগরে তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শ্যাওলা ধরা, খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথেই তারা 5 জনই দূরে চলে যায় আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকেই মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ পড়ে শান্তি পাবে না, দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁটটি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই, প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শোনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফতেমা বেগমের বড় মেয়ে হচ্ছে সুভা। সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে আর এক অন্য চিন্তা। সুভা রাত ভোর বিছানায় ছটফট করে, বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। সি ইজ মাই লেডি। ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। ওই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকালে প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশি ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। 2টো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে,
ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। সুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। যদি কেউ দেখে ফেলে সেই ভয়। ভাবি সাহেব ওঠেন না কেলা। সুভা খুব বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালা মানিক আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার। কারণ যাকে গোটা শহর ভয় পায়, সে কেন এত মেয়ে থাকতে তার পেছনেই লাগলো। সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে, তামিম সরকার নামের ঝড়। সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আরশি নগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরেই। তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা অত সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাইকারে উড়াইতে হইব, নাম কন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ ওড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলল, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশি নগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগে এসে উঠে যায় 2য় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন সুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিং ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশি নগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপালের রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো।
কিছুদিনের মধ্যে তোমাকে বিরতি নিতে হবে শুভা। তুমি আর আমার কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝো না। সুভা নিঃশব্দে বেরিয়ে যায়। কি বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খোলে না, সুভা তখন নিজেই নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গেলে। কিরে কথা বল। সুভা আধ ভাঙা গলায় জবাব দেয়। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম, সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে। একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই আসলে আমার হগলে জানতে পারছি খবরটা। কিসের খবর? ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই ভাবি সাপড়ে কলেজে থাইকা বের করে দিছে এই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই তামিমের চোয়াল শক্ত হয়ে যায়। সাকিব, ভাই যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, কি ভাই? প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। এ ভাই কালামানিকও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে, আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই লোকজন রেডি, প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার হাত ও চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিচ্ছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে। তার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের দৃষ্টিতে তাকায়। ভাই শুধু শিক্ষা না,
শরীরে লিখে দিমো সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকালে খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে সুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশের আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালের চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, গিয়ে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে, মা রান্নাঘরে, আর সুভার বাবা টিভিতে নিউজ দেখছে। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়, ভয় তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কোনো কলেজে ভর্তি করে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। শুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে, খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়, একটা ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে কোন বিপদে পড়ল? সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিলে মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলের জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গেলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আসি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথাবার্তার মাঝে তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে, আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গোঙানোর আওয়াজ আসে। তিনি নিচে তাকায়, আর শুকনো ঢোক গেলে। খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গোঙাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদা রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়েই। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করেছিল, সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে
আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গেলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বইয়েছে ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করিয়েছে। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেল বেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজার লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় ৮ শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরশি নগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। সুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা তার মাকে কি বলে বের হবে এটাই বুঝতে পারে না সে। সুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে। মাকে ওপরে আসতে দেখে সুভার ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শোভা, জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেন? ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কইলাম। সুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে দাঁড়িয়ে উঠে পড়ে, আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, সুভার হৃদস্পন্দনও তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশি নগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাহেব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় সুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরী লাগছিল সুভাকে।
সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। তামিম ধীরে ধীরে সুভার কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন আরো বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু দেয়। তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, নিজের থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায়। সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুভা কোনো রকমে বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো সুভা বুঝেই গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরো বেড়ে যায়। এইভাবে 2 বার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথেই সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর সুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে। সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্র সুভার আতঙ্ক আরো বেড়ে যায়। টুনাইট মানে? এর মানে কি তামিম আসবে রাতে? সুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয় আর একদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবে মাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার, ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকে। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার ছেড়ে দাঁড়িয়ে যান, যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বা জানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা।
তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু গেড়ে বসে আর মাথায় হাত দিয়ে বলে, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসে। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলে। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলে। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুমই আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে তামিমের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। সুভা ভয়ে আর আতঙ্কে ঘুমোতে পারে না, ল্যাম্পলাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্রই সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? সুভার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টেন্ট। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরের জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও, এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজে শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভেতর থেকে কোনো কথা বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়। গিয়ে ঘুরে আবার আসে সুভার কাছে। এসে একটু ঝোঁকে সুভার মুখ বরাবর। তোমাকে একটা চুম্মা দিই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন গঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও থাকতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত তার দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে গিয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে চালিয়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি,
আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেই রকম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, বাপ কা বেটা সিপাই কি ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা কিছু বলে নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বোঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়ে। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসে আর তার মাথায় হাত দেয়। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলাতে থাকে। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলে, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সব থেকে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মারাটা আমার ফরজ হয়ে যায় আব্বা। বাবা, তার মরা কখন ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে না, পাপ পাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিচ্ছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তো বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে গিয়ে ছেলেকে শক্ত করে ধরে। যার কারণে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলে সর্বনাশ করে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মা কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছে কালকের সকালটাও তার রক্ত দিয়েই শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মানিক, আমার চাপাটিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝেই এক প্রকারের আতঙ্ক বাসা বাঁধে।
তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয় আর তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেওয়ালগুলো ভালো মতো দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো জুতোর পেছনে কালি লাগিয়ে সেই জুতোর ছাপ তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া হয়েছে। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভেতরের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব, ভাই এখনই উড়াই দিচ্ছে। না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বৌমা সাকিব আর কালা মানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কামাল পাটোয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির ওপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টারে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি 6 টুকরো করবো মাদার। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগা। আর সাকিব, ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন সবার চোখে এটা নর্মাল ঘটনা মনে হয়। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরো বেশি কঠিন। এভাবেই রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপর টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের নিশানা একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ চায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটা নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটা নেয় আর খুলে দেখে। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের থ্রেট শুনে সুভা শুকনো ঢোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। কি রে শুভ, তোর কলেজ থেকে যে তোকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথার আগা মাথা কিছুই বোঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে গিয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে।
শুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। শুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করে যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম শুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। শুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিসে বসে, সারা দিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু শুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিসে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে শুভার হাত কাঁপছে থরথর করে, সে নিজেও খুব ঘামছে। শুভার পাশের সিটে বসে তামিম শুভার হাত ধরে ফেলে। এখনো তো কাপাকাপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? শুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম শুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর শুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। শুভার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু শুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে শুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল শুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই 8 থেকে 80 সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে শুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনা স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা শুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। শুভাও ভয় জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় শুভার দিকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা, চলে এসেছি। তামিম শুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আর একজন শুভার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে গিয়ে শুভার গাড়ির দরজা খুলে দেয়। তামিমকে দরজা খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম দরজা খুলে হাত বাড়ায় শুভার দিকে। শুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম শুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। শুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফেরে। শালার ভাইরা, ভাই ভাবির রোমান্স দেখতে যাচ্ছ সাথে? ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথেই সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও শুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম শুভাকে মাঝে দাঁড় করায় আর শুভার 2 হাত ধরে। শুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম শুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। শুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। শুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শুভার দিকে তাকিয়ে। ভয় আর আতঙ্কে শুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে শুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়।
তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই চুপ, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে কোলে করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটা উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা 1 হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাতে বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বুকে। বর্তমানে তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটো দৌড়ানোর গতি বেশ জোরে ছিল, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। 2জন লোকের রক্তের রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব, ভাই এখনই ওড়াইতেছে। মানিক, ভাই সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভেতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা তাতেও ওঠে না। এই কাকা, আজ্ঞে কর্তা। পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর করে একটু পানি নিয়ে সুভার মুখে পানি ছিটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথেই সুভা তামিমের মুখটা দেখতে পায় আর ভয় তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে এখন তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাড্ডি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছুই ভেবে পায় না। জি। এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছু নাই? বাপ মা খাইতে দেয় না? সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেই। বাল দেয়, খেয়ে দে ওজন বাড়াবা। শুকনা মাইয়া আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কোল থেকে আর সেও উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা। ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়াই ধরি। জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকেই সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভার গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেসে গেছি আমি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ক্যাঠা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে কন খালি। তামিম কালামানিকের কথা শুনে পেছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিসের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায়।
এই টাকলাই আমার সর্বনাশ করছে, ধরো রে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলাম অফিসের ওপর ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। মারে বাবারে, ওরা আমার সর্বোচ্চ লুইটা নিল, ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলাম অফিসের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলেই মফিজকে ধরে বাকিরা রাম কেলানি দিচ্ছে। শালার ভাইরা থাম, আমার টাকলার টাক ফাটাইতেছস কেন? তামিমের কথা শুনে বোমা সাকিব প্রতিবাদ করে ওঠে। না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে সারুম না। ভাই আজকে ওরে ছান্ডে মান্ডে ক্লোজ করুম। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব, ছাড়ো রে। তামিমের কথা মতো সবাই টাকলাম অফিসকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিসের অবস্থা শেষ প্রায়। মফিসের গেঞ্জি ছেঁড়া, জুতো ছেঁড়া আর মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিসের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়া বাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিস আজকে তার টাক দিয়েই বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলেছে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পাইছি, 5টাই 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথেই সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে। আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তাড়া করতে থাকে। ভাই ক্যাপসে রে, পালা রে শালার ভাইয়েরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থানে থেকে লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের। শিকদার বাড়ি। সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে আসে। তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরে তামিমের। সুভা খুবই নম্র ভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না সুভা। কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে, জীবনসঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবনসঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে সুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায় কি বলবে তাকে? কোথা থেকে আসলো এত রক্ত তার শরীরে? সুভার চিন্তার মাঝেই তার মা দরজা খুলে দেয়। কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, আয় জলদি। সুভা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে শুভ? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। সুভা তার মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাইছে মা। দেখছিস কত রক্ত লেগে আছে গায়ে? মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে? সুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলল? সুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছেন কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে গিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। সুভা তার মায়ের সাথে কথা বলেই রুমে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। সুভা তার চুল মুছতে মুছতে ফোনের টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্যে, তাছাড়া নয়। সুভা তামিমের টেক্সটের আগা মাথা কিছুই বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়া বাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেওয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারেট ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ায় আটকালাম বলতো?
তামিমের আবেগী কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারোর মায়ায় আটকালো। সবই প্রবলেম ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কইরা ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। শালা মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝেই মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছেন তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকারের জিতে আর একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় ৯৭%। সেই সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করেন, কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলে তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তা স্যার, মেয়েটা জিদ ধরছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তামিম অন্দরমহলে ঢোকার সাথে সাথেই কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি তো এতিম না, বাপ আছে আমার এখনো, আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবাজান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখনো অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা তার নেই। এন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো নে। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারণ নেই। তামিম কথাগুলো বলেই ওপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়। তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসতেছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকেরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাদের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুভাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই। দে। জি ভাই। তামিমের নির্দেশনা মতো সুভাদের বাড়িওয়ালাকে নগদ ৫০,০০০ টাকা দেয় মাহির, কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে সে এনে দিয়েছে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই যাইতাছি। তামিমের কথা মতো মানিক আগেই বাড়ির ভেতরে ঢোকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুভাকে ছাড়া। ভাই, একটা কথা কই। বল। আপনি চাইলে তো যে কোনো বাড়ির ভিতরে যেতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নেই, তাহলে এই গোপনীয়তা। মাহিরের কথা শুনে তামিম ওপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাইতাছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তামিম কথাগুলো বলেই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এলিয়ে দেয়। তামিম বাড়ির ভেতরে ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে গিয়ে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরীর থেকে কম লাগছে না। এই রাত পরি? তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু রাত বেশি হওয়ায় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সুভা। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তামিমের ডাকার পরও উঠছিল না সুভা। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কাইরা নিয়া তুমি ঘুমাইতাছো, বিষয়টি বড়ই বেমানান শোভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা ও নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সুভার আরও কাছে নিজের মুখটি নিয়ে নেয়, তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘোরে আচ্ছা আচ্ছা ভাবে চোখ খোলে সুভা। চোখ খোলার সাথে সাথেই তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফড়িয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। আপনি? তামিম ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না,
কিন্তু আপনি ভিতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘোমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো সুভা মাথায় ঘোমটা দিয়ে নেয়। ঘোমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগতেছে এখন। তামিমের কথা শুনে সুভার শুকনো ঢোক গেলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশ, সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি, রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা। এতে সুভার কি দোষ, সে ঘুমায়নি তো? খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে সুভার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপা কাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছু করিনি, যখন করব তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরো 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভার চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভাও বাড়ি আসার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না, সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। যে কোনো দিন মেয়েকে উঠাইয়া নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সুভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশ মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করিয়ে দেওয়া হয় তামিমের পার্টি অফিসের সাথের কলেজে, যেন সে সুভাকে খুব কাছ থেকে দেখতে পারে সব সময়। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়তে হয় এক মহা মুশকিলে। গেটের বাইরেই তামিমের গাড়ি রাখা,
কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না শুভা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে, হবে তো সেটাই যেটা তামিম চাইবে। শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি ওঠেন। শুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। শুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকেদের সাথে ওপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। শুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে। ভাই ভাবি সাহেব আইতাছে। শুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লা বলে রওনা দেন। তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে শুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথেই সবাই বের হয়ে যাচ্ছে কেন, কিন্তু আরও অবাক করার বিষয় হলো কেউ শুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে শুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে শুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরে শুভাকে। তোমাকে একটা চুম্মা দিই। জি। থ্যাংক ইউ। তামিম শুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই শুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। শুভার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম। তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভা। অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাতপুরি? তামিম এক টান দিয়ে শুভাকে নিজের সামনে দাঁড় করায়। ভয়ে শুভার ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তামিম শুভার দিকে তাকিয়ে আবার বলে, আজ অবধি তামিম সরকার যা চাইছে তা নিজ থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার লাগবেই শুভা, হয় নিজ থেকে আসবা, না হয় আমি ছিনিয়ে আনবো, সিদ্ধান্ত তোমার। শুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম শুভার থুতনি ধরে তার মুখ ওপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুম খায়। আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পরি। তামিমের কথাগুলো শুনে শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। তামিম তার পকেট থেকে টিস্যু বের করে শুভার চোখের পানি মুখে দেয়। শুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ শুভা চোখ সরিয়ে নেয়। খুব সাহস নিয়ে শুভা বলে, বাড়ি যাব। কোথাও যাবি না তুই। গর্জে ওঠে তামিম। তামিমের হঠাৎ এমন জোরে ধমক শুনে আঁতকে ওঠে শুভা। যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তামিম শুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনে টেবিলে নিজে বসে। টেবিলে থাকা একটা বড় বক্স নিয়ে তামিম শুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও বেশ ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল শুভার। এখানে 365টা হিজাব আছে, প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখেছি, মাথার একটা চুলও আস্ত রাখবো না। শুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া আর তার কোনো উপায় নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। শুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না। তার লোকেদের দিয়ে শুভাকে বাসায় পাঠিয়ে দেয় আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার, আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপর বসেছে। আই ফিল সো জেলাস। তামিম তার বডিগার্ডকে ডাকিয়ে শুভার বসা চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে গিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারের পা ধরার জন্য। চেয়ারের ওপরে যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দেয় তামিম। তামিমের লোকেরা শুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তামিম তখনও শুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতেই তামিমের ধ্যান ভাঙে আর ভ্রু কুঁচকে তাকায় তামিম তাদের দিকে। কিরে মানিক, তোর লুঙ্গি কই? ভাই কঠিন বাতাসে লুঙ্গে আকাশে। কালামানিকের কথা শুনে অট্টহাসি ফেটে পড়ে চারপাশে। আমার বউয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরোস নাই তো? না ভাই, ভাবিরে দিয়া আসনের সময় ভাবলাম একটু চা খাই, যেই বাইরে বের হইতাছি বাতাসে আমার লুঙ্গি উড়ে গেছে। তোদের মতো পাঁচ পাগলা আমার কপালে যে কই থেকে আসলো।
তামিমের দেওয়া হিজাব নিয়ে শুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার শুভা নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো। বাড়ি এসেই সোজা নিজের রুমে চলে যায় শুভা, আর দরজা বন্ধ করে খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধহয় তামিমের পছন্দ নয়। সে অনবরত শুভাকে কল দিয়ে যায়। শুভা প্রথমে কল ধরে না, তার কিছুক্ষণ পরেই শুভার ফোনে তামিমের টেক্সট আসে। আমার কি আসতে হবে? তামিমের এই এক লাইনের টেক্সট দেখে শুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে। শুভা কল দেওয়ার সাথে সাথেই তামিম রিসিভ করে আর খুব গম্ভীর মুখ নিয়ে তাকায় শুভার দিকে। শুভা ভয় ভয় তাকায় তামিমের দিকে। তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। শুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। কালকে বিকালে আমাকে তুমি আই লাভ ইউ টু তামিম বলবা। শুভার মনে পড়ে যায় সেদিনের কথা। তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছু বলা হয়নি শুভার। শুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছে, কিন্তু না, তামিম ভোলার মতো বান্দা নয়। আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয় রাতপুরি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শোনে, তোর শরীরে প্রতিটি পরত যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শুভা। শুভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম। তোকে দেখার, তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমিই হই শুভা। শুভার ছবিতে খুব জোরে শব্দ করে চুমু খায় তামিম। শুভাকে তার বাড়ি পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়া বাড়িতে আসে। পোড়া বাড়িতে আসার পর থেকে তামিম একা একা শুভার ছবি দেখে কথা বলতে থাকে, আর তার পঞ্চপাণ্ডব তা দেখতে থাকে। তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে, তা কল্পনা করাও ছিল মুশকিল। কিন্তু আজকে তামিমকে এমন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড় সড় শখ খায়। ভাই জটিল প্রেমের পড়ছে রে। মুখ বন্ধ রাখ শালা, ভাই শুনলে আমগো পরপারে টিকিট ধরাইয়া দিব। তামিমের পেছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায় সে, আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তামিম পেছনে ঘোরার সাথে সাথে 5 জন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। আকাশে কি তখন মরা বাপের ছবি ভাইসা উঠছে? তাকিয়ে আসিস। 5 জনই একসাথে তামিমের দিকে তাকায় আর একসাথে মাথা নেড়ে না সম্মতি জানায়। তামিম নিজের পাঞ্জাবির হাতা ওপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ভাই খেপেছে রে, পালা। তামিমকে এইভাবে এগিয়ে আসতে দেখে 5 জন 5 দিকে দৌড় লাগায়। আজকে হাতের কাছে পাইয়া নেই শালার ভাইরা, খবর আছে তোকে। তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শুভার জীবনে। তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শুভা। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশি নগরের প্রতিটি ইঁটে ইঁটে যার রক্ত লেগে আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে শুভাকে? এভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দেয় শুভা। কি করবে? কোনো কুল কিনারা করতে পারে না সে। কালকে কি জবাব দেবে সে তামিমকে? যদি হ্যাঁ বলে তাহলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে তাহলে সোজা মরতে হবে তাকে। কি করবে কিছুই ঠিক করতে পারে না শুভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শুভা। কিন্তু শেষ প্রহরে শুভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে। সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শুভা। সকাল 7:30টায় মায়ের ডাকে ঘুম ভাঙে শুভার। কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হয়ে সোজা নিচে নেমে আসতে বলে। ঘুম থেকে উঠে শুভা দিব্যি তামিমের কথা ভুলে যায়। কালকে তামিম তাকে কি বলেছিল সেটাও মনে নেই শুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে শুভা। তখন শুভার বাবা নিচেই বসে নাস্তা করছিলেন, সাথে তার মাও বসেছিল, আর পাশে তার 18 বছরের ভাই সৌরভ। শুভা নেমে বাবার পাশে চেয়ারটায় বসে পড়ে। শুভ সকাল মা। শুভ সকাল বাবা। নতুন কলেজ কেমন? ভালো বাবা। কোনো সমস্যা হলে আমাকে জানিও। শুভা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। কিন্তু তার জীবনের সব থেকে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে? ব্রেকফাস্ট চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে শুভাকে নিতে। বাড়ি কাছাকাছি হওয়াতে তারা 3 জন সবসময় একসাথেই যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুভা কলি এবং কাকলির সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য।
কিন্তু বাড়ির সামনের রাস্তায় আসতেই মুখ গম্ভীর হয়ে যায় সুভার। সেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, গাড়িতে ওইটা পড়েন। সুভার চারপাশে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে কলি এবং কাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে আসে। কলেজ আসতেই সুভা এবং তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তামিমের গাড়ি করে আসাটা না দেখে। ভাবি সাহেব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশে আছি, কিছু হইলে খালি একটা ডাক মারেন। সুভা মাথা নেড়ে ভিতরে ঢুকে পড়ে। এ কোন বিপদে পড়লি রে সুভা? জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার মতন একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো কিছুই জানি না। কাঁদিস না শুভ, আশেপাশে মানুষজন দেখছে। সুভা চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না। সব সময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে সুভা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায়নি সে। সুভাকে অন্যমনস্ক হতে দেখে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায় স্যার। ধ্যান কোথায় থাকে? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিতে। স্যার খুব অপমানজনক কথা বলে সুভার সাথে, এমনকি বেদ দিয়ে কয়েকবার বাড়িও মারে সুভাকে। ক্লাসের বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে। সুভার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। 1:30টায় ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে সুভা এবং তার বান্ধবীরা। তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল। সুভা বাইরে আসতেই তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে। হাতে কি খুব ব্যথা করছে শুভ? কাকলির প্রশ্নের সামনে বসে থাকা তামিমের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। সুভার দিকে তাকানো বারণ বলেই তারা সুভার বর্তমান অবস্থা বুঝতে পারে না। না, কমে গেছে। এই স্যার একটা জল্লাদ রে, এভাবে কেউ মারে রে? চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে। আজকে যে একটা ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তামিমের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। তামিম তখনও নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তামিমের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তামিমকে, তাহলে আজকে আর তাদের ঘাড়ে মাথা থাকবে না। তারা সোজা মিটিংয়ের মাঝেই ঢুকে পড়ে। তামিম একটু ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। ভাই বল। ভাবি সাহেব, বাকি কথা শেষ করার আগেই তামিম হাত উপরে উঠিয়ে থামিয়ে দেয় তাদের আর নেতাদের দিকে তাকায়। দরজা ওইদিকে, এক এক করে বের হন। তামিমের নির্দেশ মতো সবাই বের হয়ে যায় আর তার বাকি লোকরাও ভেতরে ঢুকে পড়ে। সাথে দুজন বোরখা পরা মেয়েও। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাক হয়, কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। ভাই বল। ভাবি সাপড়ে মেরেছে হেড স্যার। তামিম চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। সাথে সাথে সেই দুই বোরখা পরিহিতরা বলে ওঠে, ভাই আমরা পুরো বিষয়টি ভিডিও করেছি। অবশ্য বোরখার ভেতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসাতে পঞ্চপাণ্ডব একটু অবাক হয়। তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিও অন করে। ভিডিও অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। সুভার হাতে সুভার টিচার বেশ কয়েকবার বাড়ি মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসছে। মানিক ভাই এখনই উঠাইয়া আনতাছি। সাকিব ভাই এখনই ওরাই দিতেছি। তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়েও বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময়ে থেকে থেকে সুভা তার হাতে অন্য হাত দিয়ে মালিশ করছে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশি বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হনহনিয়ে ঢোকে সুভার ক্লাসরুমে। তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায় আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তামিমকে হঠাৎ এভাবে আসতে দেখে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে। তামিম সুভাকে নিয়ে যেতে যেতে বলে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। প্রিন্সিপাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছছে
আর তামিম সুভার হাত ধরে তাকে জিপে বসায়, খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। সুভা ভয় ভয় থাকে। তামিম সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে যায় আর ভেতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই সুভার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসে এবং কয়েকজন সহপাঠী। কোন হাত দিয়ে মারছিল ও তোমাকে? সুভা ভয়ে কোনো কথা বলে না। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, চাপাতি দে মানিক। তামিমের এমন ভয়ঙ্কর রূপ দেখে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে। সুভা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ। তামিম নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভা নিজে থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটে তোমার হাতেও দিয়ে দিতে পারি পরি। সুভার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তামিমও স্বাভাবিক হয়। ওদের ছেড়ে দিয়ে আয় মাহির। আচ্ছা ভাই। এই প্রথমবার কেউ তামিমের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল। তার লোকেরা একজন আরেকজনের মুখ দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তামিম পেছনে ফিরে তার লোকেদের দিকে তাকায়। ভাই ভাবি রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইরা। তামিম চোখ রাঙানো মাত্র তার লোকেরা বাইরে চলে যায় আর তামিম সুভার দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে যেতে থাকে। তামিম যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেওয়ালের সাথে আটকা পড়ে সুভার পিঠ। তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাত সুভার মাথার উপরে রাখে। কিছু একটা বলার কথা ছিল রাতপুরি। সুভা খুব শক্ত করে নিজের জামার সাইড ধরে। উত্তরটা দাও। সুভা কি বলবে কিছুই ভেবে পায় না। তামিম সুভাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায়, তাই জোরে ধমকিয়ে বলে, উত্তর দে। সুভা তামিমের ধমক শুনে চমকে ওঠে আর ভয় বলে দেয়, আই লাভ ইউ টু। ঠিক করে বলো। আই লাভ ইউ টু তামিম। তামিম মাথা নিচু করে সুভার গালে কিস করে। আমি কি তোমাকে জোর করেছি? জি। কি না। দেখো নিজ ইচ্ছায় আমার প্রেমে সাড়া দিয়েছো, এখন মৃত্যুর আগ অব্দি আর ছাড়াছাড়ি নেই। সুভা তামিমের কথা শুনে শুধু আফসোস করে। যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলিয়েছে, সেখানে নিজে ইচ্ছেতে কিভাবে সে তার প্রেমে সাড়া দিল। সুভা মাথা নিচু করে শুধু তামিমের কথায় হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথায় কি সমস্যা আছে? সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায়। তো শুধু মাথা নাড়াও কেন? মুখ দিয়েও তো কিছু বলতে পারো। জি। আবার শুধু জি? তোমার এই এজি ওজি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে। জি। তামিম উপরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় খোদা, কি মাল পাঠাইছো জীবনে। জি জি ছাড়া তো আর কিছুই বলে না বাল। সুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তামিম। না, এখন আর খোলা জিপে নয়, সোজা তার মার্সিডিজে। সুভার দিকে কেউ তাকাবে সেটা ইদানিং তামিমের খুবই অপছন্দের। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। তামিম বসা মাত্রই সুভা একটু গুটিয়ে জানলার সাথে লেগে যায়। বিষয়টি তামিমেরও চোখ এড়িয়ে যায়নি। তামিম সুভার হাত ধরে তাকে টান দিয়ে নিজের গা ঘেঁষে বসায়। তামিমের এমন কাণ্ডে সুভা হতবাক হয়ে যায়, বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তামিমও রাগান্বিত হয়ে তাকায় সুভার দিকে। আমার করোনা হয় নাই যে এত দূরে বসতে হবে তোমাকে। শক্ত করে ধরো আমার হাত। তামিমের কাট কাট কথা শুনে সুভা ভয়ে তার হাত ধরে বসে। সুভা হাত ধরার সাথে সাথে তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে থাকে। পোড়াবাড়ি। তামিমের নির্দেশ মতো গাড়ি সোজা পোড়াবাড়িতে যায়। সারা রাস্তা তামিম সুভার কোমর ধরে বসে থাকে। তামিম গাড়ি থেকে নেমে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে। একটু একান্তের সময় কাটানো দরকার তার এখন। আমরা রিলেশনশিপে আছি প্রায় 45 মিনিট হয়ে গেছে, চলো বিয়ে করে ফেলি এখন। তামিমের কথা শুনে শুকনো ঢোক গেলে সুভা। এত তাড়াতাড়ি? হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও 45 মিনিট ওভার হয়ে গেছে। তামিমের কথাতে কি বলবে সুভা কিছুই বুঝে উঠতে পারে না। সুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা। শিক্ষা বোর্ড উড়াইয়া দিই তাহলে। না না, আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখবো না পরি। সুভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। তামিমও সুভার অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবা, ঠিক আছে? জি ঠিক আছে। কাল বৈশাখীর সময়
থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তামিম আর সুভার কথোপকথনের মাঝেই খুব জোরে বাতাস আসে আর সুভার ওড়না হালকা উপরে উঠে যায়। তামিম নিজ হাতে সুভার ওড়না ঠিক করে দেয়। সুভা একটু অস্বস্তি বোধ করে। তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই, এটা তো বেমানান রাতপুরি। সুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল, সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে। এ যেন ভূতের মুখে দোয়া কালাম। সুভা তামিমের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে, তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে। কিন্তু সুভার এই চিন্তাভাবনা তামিমের ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে ধমকিয়ে ওঠে সুভাকে। কি হলো, ধরো। তামিমের ঝাড়ি শুনে সুভা তাকে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে। টাইট করে ধরো। সুভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিমও সুভাকে চেপে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করা উচিত ছিল রাতপুরি, একা একা আর কত ঘুমাবো। তামিম লাগামহীনভাবে সুভার সাথে কথা বলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। তামিম সুভা ভিজে একাকার হয়ে যায়। সুভা তামিমকে ছেড়ে ছাউনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। তামিম সাথে সাথে সুভার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাস আর এত জোরে বৃষ্টির মাঝেও তামিম সুভাকে ছাড়ে না। সেই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে সুভাকে ধরে, কিন্তু সুভা খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুডে আছি শুভা, নড়ো না। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তামিম আর সুভা, কিন্তু খুব জোরে বাজ পড়াতে সুভা ভয় পেয়ে যায় আর তামিমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। দিল संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू। তামিমের মুখে গান শুনে সুভা হালকা আঁচ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে। তামিম সুভার হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। সুভা পানিতে কাক ভিজা হয়ে গেছে। তামিম সুভার হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে সুভার মুখ মুছতে থাকে। ভেজা ওড়না দিয়ে ঠিক কতটুকু পানি মুছবে সেটা জানা নেই সুভার, তাও তামিমকে সে আটকাতে পারছে না। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তামিম থেকে থেকে সুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে শুভা। তামিমের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুভা, কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তামিম তার লোকেদের কল দিয়ে গাড়ি ভেতরে নিয়ে আসতে বলে আর সুভাকে বাড়ি পাঠিয়ে দেয়। বিয়ের আগে তামিম সুভার কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। সুভা চলে যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে। যখন ওইরূপ স্মরণ হয় লাগে না লোক লজ্জার ভয়। কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পেছনে। তার পঞ্চপাণ্ডব পেছনে ভোম ভোলার মতো তাকিয়ে থাকে তার দিকে। ভাই কইলেন না তো, কিসের লজ্জা? তামিম মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা ওপরে ওঠায়। তামিমকে নিজের হাতা ওপরে ওঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি সোম মঙ্গল সবই আছে। ভাই ভাবি সাপের কসম, আজকে আমাকেও ধুলাই দিবেন না। সুভার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায়। শালার ভাইরা বুঝা গেছস তামিম সরকারের দুর্বলতা। 5 জনই দাঁত বের করে মিটমিট করে হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথেই তামিম আর তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজকে তানভীর সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে আর তামিমকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে, তার পেছনের সিটে বাকি 4 জন। ভাই সবার হিসাব মেলে, কিন্তু আমার হিসাব তো মেলে না। কি হিসাব মিলে না তোর? ওই বরকা পড়া মেয়েটিগো মুখ থেকে বেটা মানুষের গলা কিভাবে বের হয়? তামিম নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায়। বেডা মানুষের গলা দিয়া তো বেডার আওয়াজই বের হইব। তামিমের কথা শুনে 5 জনই তার দিকে এক দৃষ্টিতে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, না হলে বাড়ির জায়গায় উপরে যাইতে হইব। তা তো চালামু সাকিব ভাই, মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না। তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে। ওই দুজনকে আমি অ্যাডমিশন করাইছি ওইখানে, যতক্ষণ শোভা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাবে। মানে বেডা আক্তার বেডি ওই দুইটা? আরে না, মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিবের কথা শুনে তামিমও হাসতে থাকে। ভাগ্য করে 5 জন সঙ্গী পেয়েছে সে।
5টাই 5 প্রকারের তার ছিঁড়া। শখের নারীর ওপরে নজর রাখতে নিজের লোকদের বোরখা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করতে পাঠানো এমপি তামিম সরকারের দ্বারাই সম্ভব। সরকার বাড়ি। তানভীর সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তামিম না থাকে, তানভীর সরকার এবার আর তাহলে প্রধানমন্ত্রী হতে পারবে না। স্যার, তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে? আমিও তাই ভাবছি। ভাবাভাবির তো কিছু নাই আব্বাজান। বেশ বড় গলা করে বলে তামিম সরকার বাড়ির অন্দরমহলে ঢোকে। তামিমকে দেখা মাত্র বাকিদের ঘাম ছুটে যায়। তামিম কথা কম বলে, কিন্তু তার হাত বেশি চলে। তামিম বাচ্চা থাকতে তার আব্বাজানরা কি চিন্তা দিতেছ মন্ত্রী? জীবনের মায়া শেষ নাকি? স্যার, মানে নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই যেন হয়। সংসদে 300 আসনের মধ্যে 290টাই আমার টাকায় কেনা। যে বেইমানি করবেন আল্লাহর বাস্তে আঞ্জুমান মুফাসসলে নিজের কবরের জায়গাটা ঠিক করে যাবেন। তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে।